আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে ইউনিক আইডি ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে সেটা একটা নমুনা দেখিয়ে দেব। তো বিষয়টা আসলে খুব একটা জটিল কিছু না, খুব সহজেই সেটা করা সম্ভব। তো এই ইউনিক আইডি ওপেন করার আগে আমাদেরকে প্রয়োজনীয় কিছু কাগজপত্র আমাদের সামনে রাখতে হবে। প্রথম হচ্ছে শিক্ষার্থীর যে জন্ম নিবন্ধন সার্টিফিকেটটি আছে, অনলাইন ভিত্তিক যে সার্টিফিকেটটি, সেটি সংগ্রহ রাখবে এবং সেটা ফটোকপি আমাদের এই ফর্মের সাথে সংযুক্ত থাকতে হবে। তো আমাদের এইখানকার যত তথ্য আমরা এখানে ফর্মে ফিল আপ করবো সেগুলো অবশ্যই জন্ম নিবন্ধন সার্টিফিকেটের সাথে সাদৃশ্য হতে হবে, ওখান থেকেই তোমাকে লিখতে হবে। এরপরে পিতামাতার এনআইডি ফটোকপি লাগবে। 3 নম্বর হচ্ছে পিতামাতার জন্ম নিবন্ধন সার্টিফিকেট, যদি সম্ভব হয় তাহলে এই পিতামাতার জন্ম নিবন্ধন সার্টিফিকেটও এখানে সংযুক্ত করবে। যদি জন্ম নিবন্ধন না থাকে তাহলেও চলবে, তবে এনআইডি ফটোকপি অবশ্যই লাগবে। দুজনের এনআইডি ফটোকপিরই সংযুক্ত করার চেষ্টা করবে, এক কথায় করবে। শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি লাগবে, সাদা থাকবে। অনেক বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে দেখা যায় হিজাব পরার কারণে কানের অংশটুকু দেখা যায় না, তো সেক্ষেত্রে ওই হিজাবের অংশটুকু খুলে কান স্পষ্ট হতে হবে, চোখ এবং কান। এই হলো মোটামুটি আমাদের প্রয়োজনীয় যে সংযুক্ত কাগজপত্রগুলো, সেগুলোর কথা আমরা আলোচনা করলাম। এখন আমরা চলে যাচ্ছি সরাসরি ফর্মটাতে চলে যাচ্ছি, সেখানে আমরা কোথায় কি করব না করব সেখানে আলোচনা করতেছি। প্রথমে ডান পাশে যে শিক্ষার্থীর ছবি একটা ঘর দেখানো আছে, এখানে আমাদের ছবিটা আমরা ঘাম অথবা আঠা দিয়ে এখানে লাগিয়ে দেব, কোনো স্টেপলিং করব না। এরপরে বাঁ পাশে নাম্বার, এটা তোমাদের প্রয়োজন নেই, এটা আমাদের ক্লাস টিচাররা এটাকে ফিল আপ করে দেবেন। তো আমরা চলে আসি এখানে শিক্ষার্থীর যেই অংশটুকু শিক্ষার্থীরা ফিল আপ করবে সেগুলো আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করতেছি। আমি একটু স্ক্রিনটা একটু বড় করে দিলে আমার মনে হয়। আচ্ছা, এখানে প্রথমে আছে শিক্ষার্থীর নাম বাংলায়। তো আমরা কোনো একজন শিক্ষার্থীর বাংলা নামটা এখানে যদি লিখে দিই, আমার মনে হয় একটা দুইটা দেখাই দিলে আমার মনে হয় খুব একটা তোমাদের সমস্যা হবে, বরং ভালো হবে। তো সেটা দেখাই দিই। সাপোজ কোনো একটা স্টুডেন্টের নাম আমি লিখলাম তানহা তাবাসসুম, ঠিক আছে, একটা ডেমো নাম নিয়ে নিলাম। তো এটা বাংলাতে স্পষ্ট অক্ষরে এখানে লিখে দিবে। এরপরে নাম লেখার ক্ষেত্রেও সেম, এখানে বড় হাতের সবগুলো অক্ষর হবে বড় হাতের, কোনো ছোট হাতের কোনো অক্ষর এখানে দেওয়া যাবে। প্রত্যেকটা ঘরে একটা করে অক্ষর বা একটা লেটার এখানে বসাই দেওয়া, ঠিক আছে। তানহা। আর এই নামের দুইটা অংশ, সেই দুইটা অংশের মধ্যে পার্থক্যকরণ হিসেবে একটা ঘর খালি রাখবে। এরপরে ঠিক আছে, সবগুলো লেটারে হবে বড় হাতের, ক্যাপিটাল লেটার হবে, কোনো ছোট হাতের লেখা অক্ষর এখানে বসানো যাবে না। আর একটা ঘরে দুটা অক্ষর হবে না, প্রতিটা ঘরের জন্য একটা করে অক্ষর এখানে বসাবা। তাইলে আমরা এখানে ইংলিশটা লিখে ফেললাম। আর জন্ম নিবন্ধনের যে তোমাদের ফর্মে 17 ডিজিটের একটা জন্ম নিবন্ধন নম্বর আছে, সেই 17 ডিজিটের নাম্বারটা এখানে বসিয়ে দেবা। এরপরে জন্ম তারিখ কারো যদি হয় 1 তারিখ, তো সে এখানে 0 দিবে, এই জায়গায় 1 দিবে। যদি সে জানুয়ারি মাসে জন্মগ্রহণ করে বা ফেব্রুয়ারিতে হলো, তো 02 সে এখানে লিখবে, সালটা এখানে উল্লেখ করে দিবে। সাপোজ সে 2010 সালে জন্মগ্রহণ করেছে, তো এটা এখানে লিখে দিল, ব্যাস হয়ে গেল। জন্মস্থানের ক্ষেত্রে সে যে জেলায় জন্মগ্রহণ করেছে সেই জেলার নামটা লিখবে, সেখানে কোনো গ্রাম, মহল্লা, ইউনিয়ন, থানা লেখার কোনো প্রয়োজন নেই, সরাসরি তার জেলার নামটি লিখে দিবে। সাপোজ সে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেছে, সে কুমিল্লা এখানে লিখবে। আচ্ছা,
এখন জেন্ডারের ক্ষেত্রে যদি সে পুরুষ হয় পুরুষ, মহিলা হইলে মহিলা। যেহেতু তানহা তাবাসসুম, তো সে আমরা মহিলা টিক মার্ক দিব। জাতীয়তা বাংলাদেশি। ধর্ম তার ইসলাম। যদি কেউ হিন্দু হয় হিন্দু টিক চিহ্ন দেবে, বৌদ্ধ হলে বৌদ্ধ টিক চিহ্ন দেবে, এবং খ্রিস্টান হলে খ্রিস্টান টিক চিহ্ন দেবে। এভাবে অন্য অন্য আরও যে আছে এগুলো দেখে টিক চিহ্ন দেবে। অধ্যয়নরত শ্রেণী, তুমি কোন শ্রেণীতে পড়াশোনা করতেছো সেটা এখানে টিক মার্ক দিয়ে দেবে। শ্রেণী রোল। এখন আসো শ্রেণী রোলের ক্ষেত্রে এখানে 3টা ঘর আছে। তো আমরা কি করব, আমাদের কিন্তু স্কুলে একটা আইডি নাম্বার দেওয়া হয়েছে। সাপোজ এই তানহা তাবাসসুম, ওর আইডি নাম্বারটা হচ্ছে এরকম 12 10 61 63, এই হচ্ছে তার আইডি নাম্বার। তো এখন আমরা 3টা ঘরের জন্য শেষ 3টা ডিজিট আমরা নিয়ে নিব। শেষ 3টা তোমার আইডি নাম্বারে, আমাদের মডার্ন স্কুলের যারা স্টুডেন্ট তাদের আইডি নাম্বার দেওয়া হয়েছে, এবং আইডি নাম্বারের শেষ 3টি ডিজিট আমরা এখানে বসিয়ে দেব। এখানে বাংলাতেও ইচ্ছা করলে বসাতে পারবো, ইংলিশে বসালেও কোনো সমস্যা হবে না। তো আমরা 1 6 3 বসিয়ে দিলাম। বৈবাহিক অবস্থা, সাধারণত আমাদের শিক্ষার্থীরা এখানে অবিবাহিত থাকবে, এই অবিবাহিত দিয়ে দিলাম। প্রতিবন্ধকতা বা থাকে কিনা, সমস্যা নেই। যদি সমস্যা না থাকে সমস্যা নেই লিখবা, যদি সমস্যা থাকে কোন ধরনের সমস্যা সেটা এখানে টিক মার্ক দিয়ে দেবেন। রক্তের গ্রুপ, রক্তের গ্রুপের ক্ষেত্রে আমাদের স্টুডেন্টদের অনেক সময় দেখা গেছে বাবা এবং মায়ের রক্ত গ্রুপকে মিল রেখে তারা একটা দিয়ে দেয়। এরকম না করে বরঞ্চ আমরা পরীক্ষা করে একটা রক্তের গ্রুপ এখানে দিয়ে দিব। যদি এই পজিটিভ হয় তো আমরা এই পজিটিভ, এই নেগেটিভ হলে এই নেগেটিভ, বা তোমার যে রক্তের গ্রুপটা আছে সেখানে টিক মার্ক দিয়ে দেবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী কিনা, তুমি কি ক্ষুদ্র নৃগোষ্ঠী বলতে উপজাতি কিনা? হ্যাঁ, যদি না হয় তাহলে আমরা সাধারণত আমাদের স্কুলে উপজাতি সংখ্যাটা খুব নাই বললেই চলে। কেউ যদি থাকে সেক্ষেত্রে সে হাতে টিক দেবে, এবং সে কোন গোত্রের সেখানে এখানে অনেকগুলো অপশন আছে, সেখানে সে টিক মার্ক দিবে। এরপরে চলে আসি আমরা মাতার তথ্য, তথা মায়ের তথ্যগুলো এখানে লিখবে। হ্যাঁ, সাপোজ এখানে তানহা তাবাসসুম, তার মায়ের নাম এখানে বাংলা, আমি এখানে লিখতেছি না, লেখার দরকার নেই, কারণ একটা এখানে দেখিয়ে দিয়েছি, আর লেখা লাগবে না। তো ইংলিশ যে ঘরটা আছে এখানে বড় অক্ষরে লিখতে হবে, এটা এখানে লিখিয়ে দিয়েছে ওনারা ব্র্যাকেটে। মায়ের নামটা বাংলাতে এখানে লিখে দিবে, এরপরে প্রতিটা ঘরে এখানে লিখে দিবে। এক একটা ঘরে একটা অক্ষর এবং ক্যাপিটাল লেটার হবে বড় হাতের লেখায়। এরপরে আসো এনআইডি, মায়ের এনআইডি নাম্বারটা এখানে বসিয়ে দিবে। আমি এগুলো ফিল আপ করতেছি না, দেখাই দিচ্ছি। জন্ম তারিখও সেম, নাম্বার না থাকে সেক্ষেত্রে বসানোর প্রয়োজন নেই। সাপোজ তোমার আম্মুর জন্ম নিবন্ধন সার্টিফিকেটটা নাই, তো সেক্ষেত্রে নাম্বার তো থাকবে না, তো এখানে কোনো কিছু লেখানোর দরকার নেই। এরপরে তোমার আম্মুর মায়ের মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবে। হ্যাঁ, মোবাইল নাম্বারটা এখানে, যে মোবাইল নাম্বারটা সক্রিয় এবং রেজিস্ট্রেশন করা হয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে তোমরা লিখবে। পেশা, তোমার মায়ের যদি কোনো পেশা থাকে, যিনি তিনি চাকরি বাকরি করেন বা বিজনেস করেন, বা যদি কিছু কোনো প্রফেশনের সাথে সম্পৃক্ত না থাকেন সেক্ষেত্রে গৃহিণী লিখে দিবে। ঠিক আছে। এবারে মা যদি মৃত থাকেন, কোনো স্টুডেন্টের মা যদি মৃত থাকেন, সেক্ষেত্রে সব পরিচয় দেওয়ার পরে ওনার মৃত্যুর সালটা এখানে উল্লেখ করে দেবে যদি কারো মা ইন্তেকাল করেন। হ্যাঁ, এরপরে চলে আসি আমরা পরবর্তী ফেজ নাম্বার 2। এখানে পিতার তথ্যগুলো দেওয়ার কথা বলা হয়েছে। তো তুমি তোমার বাবার নাম এখানে লিখে দেবে বাংলায়, এরপরে সেম ইংলিশ এখানে লিখে দেবে, এনআইডি নাম্বারটা এখানে দিয়ে দেবে, জন্ম তারিখ এখানে দিয়ে দেবে, জন্ম নিবন্ধন নাম্বার, যদি জন্ম নিবন্ধন সার্টিফিকেটটা থাকে, বার্থ সার্টিফিকেটটা থাকে, সেক্ষেত্রে এখানে নাম্বারটা লিখিয়ে দিবে। যদি না থাকে তাহলে খালি রাখবে। আর তোমার বাবার একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার, অর্থাৎ যিনি এটা রেজিস্ট্রেশন করেছেন এবং তিনি এটা ব্যবহার করবেন, এই নাম্বারগুলোই এখানে তোমরা ইনপুট করবে। এরপর পেশা, তোমার বাবার পেশা এখানে বসাবে। বাবা যদি কারো মৃত থাকেন সেক্ষেত্রে বাবার মৃতের সালটা এখানে উল্লেখ করবে। এই হলো বাবার তথ্য, আমরা ক্লিয়ার করে ফেললাম। এরপর আসি বর্তমান ঠিকানা। বর্তমান ঠিকানা আমরা এখানে চট্টগ্রাম বিভাগ যদি থাকে সবাই বর্তমান ঠিকানা চট্টগ্রাম দিয়ে দেবে। জেলা কুমিল্লা, উপজেলা তুমি যদি কুমিল্লা শহরের ভিতরে থাকো তাহলে এটা হচ্ছে আদর্শ সদর। অনেক বাচ্চারা এখানে ভুল করতে পারে, আদর্শ সদর। আর যদি আদর্শ সদরে থাকে, আর আমাদের সিটি কর্পোরেশনে বসবাস করি, সুতরাং আমরা এখানে সিটি কর্পোরেশন টিক মার্ক দিতে পারি।
ইউনিয়নের তোমার যদি ইউনিয়নের নাম আদর্শ সদর হলে আদর্শ সদর দিয়ে দিবে, আর যদি পার্শ্ববর্তী কোনো ইউনিয়নে বসবাস করো তোমার ইউনিয়নের নামটা এখানে লিখে দিবে। ওয়ার্ড নাম্বার যদি থাকে ওয়ার্ড নাম্বারটাও এখানে লিখে দিবে, তুমি তোমার বাবার কাছ থেকে এগুলো জেনে বসিয়ে দিবে। মৌজা নাম্বার সাধারণত আমাদের জানা থাকে না, তো সেক্ষেত্রে এখানে খালি রাখবে, কোনো কিছু লেখার দরকার নেই। গ্রাম বা মহল্লা রাস্তার নাম, এখানে গ্রাম বা মহল্লা তোমার এলাকার যে নাম সেই এলাকার নামটি এখানে লিখে দিবে। বাসার হোল্ডিং নাম্বার থাকে, সব বাসারই হোল্ডিং নাম্বার থাকে, সেই হোল্ডিং নাম্বারটাও এখানে লিখে দিবে। ডাকঘর হচ্ছে আমাদের আদর্শ সদর যার যেখানে ডাকঘর আছে ডাকঘর নামটি তুমি এখানে বসিয়ে দেবে। পোস্ট কোডের ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে আমাদের কুমিল্লার পোস্ট কোড হচ্ছে 3500। এখন আমরা অনেকেই একটু যদি শহরের থেকে বাইরে বসবাস করি সেক্ষেত্রে আমাদের পোস্ট কোড কিন্তু চেঞ্জ হবে। তো পোস্ট কোড সরাসরি তুমি তোমার এলাকার এখানে যে উপজেলা বা ইউনিয়ন দিয়েছ সেই উপজেলা এবং ইউনিয়নের পোস্ট কোড কত সেটা জানতে পারবে নেটের মাধ্যমে। সাপোজ আমি এখানে একটা দেখাই দিচ্ছি যে কুমিল্লা বরুলা, সে যদি বরুলায় বসবাস করে তার পোস্ট কোড হবে একরকম, সে যদি মুজফ্ফরগঞ্জে বসবাস করে তার কোড হবে, আর ফয়েল গাছের জন্য কোড নম্বর হবে একরকম, ব্রাহ্মণপাড়া, বড়িচং, ময়নামতি, চান্দিনা, হ্যাঁ এই আলাদা করে এখানে আচ্ছা চান্দিনা, এটা কি আছে মাদাইয়া বাজার, হ্যাঁ মাদাইয়া বাজার, যদি মাদাইয়া বাজারে হয় তো তার পোস্ট কোড হবে ভিন্ন। এইভাবে কুমিল্লা জেলার সমস্ত থানা এবং থানার আশেপাশের যে অঞ্চলগুলো ইউনিয়নগুলো আছে সেই ইউনিয়নগুলোর পোস্ট কোড কিন্তু এখানে দেওয়া আছে, আমি ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দেব। আচ্ছা, তো চলে আসি পোস্ট কোডটা তুমি তোমার বর্তমান ঠিকানা অনুযায়ী, কেউ যদি শহরে বসবাস করে তো শহরে 3500 এখানে বর্তমান ঠিকানা লিখে দেবে। এখন আসো, বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে এই ঘরটি পূরণ করার প্রয়োজন নাই, স্থায়ী ঠিকানা পূরণ করার আর প্রয়োজন হবে না। আর যদি বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই না হয় সেক্ষেত্রে স্থায়ী ঠিকানাটা এখানে আমরা কি করব, ফিল আপ করবো। হ্যাঁ, মনে করো কেউ যদি অন্য বিভাগের থাকে তো অন্য বিভাগ এখানে লিখবে, অন্য জেলা লিখবে, থানা ভোজ, অথবা একই যদি হয় চট্টগ্রাম লিখবে, জেলা লিখবে, বা অন্য থানা হয়, কেউ সাপোজ ওর স্থায়ী ঠিকানা লাকসাম, দেশের বাড়ি লাকসাম, এখানে লাকসাম লিখে দিল। হ্যাঁ, তারপর পৌরসভা, তারপরে সে যদি পৌরসভায় হয় পৌরসভায়, ইউনিয়নের নাম লিখবে, ওয়ার্ড নাম্বার লিখবে, ইত্যাদি ইত্যাদি লিখবে, আগের মতো করেই লিখবে। হ্যাঁ, আর পোস্ট কোড নাম্বারটা তোমার এলাকার পোস্ট কোডটা কত নাম্বার সেটা দেখে এখানে ভরাট করে নেবে। এরপরে আসে অভিভাবক। এখানে কোনো শিক্ষার্থীর যদি পিতামাতা উভয়ই মৃত হলে তারা এই ঘরটি ফিল আপ করবেন, ঠিক আছে। এখন সাপোজ কোনো একটা স্টুডেন্টের বাবাও নেই মাও নেই, এখন সেক্ষেত্রে সে তার দাদার কাছে, দাদা তার অভিভাবক, অথবা তার চাচা তার অভিভাবক, অথবা তার মামা তার অভিভাবক, সেক্ষেত্রে সে তার মামার নামটি এখানে লিখবে, মামার আইডি কার্ডটা, আইডি নাম্বার যেটা আছে সেটা এখানে লিখবে, এবং মামার যে পেশা আছে সেটা সে এখানে লিখবে। অভিভাবকের সাথে সম্পর্ক, অর্থাৎ তার মামার সাথে তার সম্পর্ক কি এখানে মামা লিখে দেবে, যদি মামা হয় মামা, যদি নানা হয় নানা, চাচা হলে চাচা, বা যেই ধরনের আত্মীয় আছে এখানে অনেকগুলো অপশন আছে, এগুলা ভরাট করে দেবে, টিক চিহ্ন দিয়ে দেবে। এরপরে অভিভাবকের মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারটি অথবা তুমি এতক্ষণ যার পরিচয় দিচ্ছেন অভিভাবকের নাম লিখছো ওনার মোবাইল অ্যাক্টিভ একটা সব মোবাইল নাম্বার এখানে ইনপুট দেবে। এরপর চলে আসি পিতামাতা অভিভাবকের প্রত্যয়ন, অর্থাৎ তোমার এই এতক্ষণ যে ফর্মটা ফিল আপ করছো তোমার ব্যাপারে যে তুমি যতগুলো তথ্য দিছ এই তথ্য যে সত্য, হ্যাঁ, এবং এটা যে সত্য তথ্য সেই বিষয়ে তোমার অভিভাবক, তোমার পিতা অথবা মাতা কি করবেন, একটা সত্যায়ন করবেন। হ্যাঁ, এই দেখো এখানে লেখা আছে, এই তথ্য ছকে উল্লিখিত তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য। পিতা মাতা অভিভাবকের নাম, এখানে যদি তোমার বাবা যদি তোমার এইটাকে সত্যায়ন করে সেক্ষেত্রে পিতার ঘরে টিক চিহ্ন দিবে, যদি মা যদি করে মায়ের ঘরে টিক চিহ্ন দিবে, যদি পিতা এবং মাতা না থাকে অন্য কারো কাছে অভিভাবক, এখানে যে অভিভাবক আছেন উনি টিক চিহ্ন দিবেন এবং ওনার নামটা এখানে লিখবেন, লিখার পরে এখানে উনি স্বাক্ষর দিবেন, এখানে এটা তিনি স্বাক্ষর দিবেন, স্বাক্ষর দিয়ে স্বাক্ষরের যে তারিখ আছে সেই তারিখটা এখানে বসাবেন। এরপরে চলে আসি শিক্ষার্থীর আইডি নাম্বার। শিক্ষার্থীর আইডি হচ্ছে এটা অফিস পূরণ করবে, এটা তোমাদের একদম ধরার দরকার নাই, কোনো কিছু লিখবে না, এখানে লেখাই আছে অফিস কর্তৃক পূরণ, এখানে কোনো টাচ করার কোনো দরকার নাই। এরপর আসো শিক্ষার্থী তথ্য ছক, এখানে শিক্ষার্থীর আবার নাম লিখবা,
যে তোমার নাম তানহা তাবাসসুম যেটা আছে সেটা এখানে লিখে দেবে, ঠিক আছে। আর শিক্ষার্থীর আইডি নাম্বার এটা তোমাদের দরকার নাই, এটা পরবর্তীতে শ্রেণী শিক্ষক অথবা অফিস এটা ডেভেলপ করবে, পূরণ করবে। আর EIN এটা হচ্ছে স্কুলের EIN। আমাদের যারা মডার্ন স্কুলের শিক্ষার্থী তারা এটা না লিখলেও চলবে, আমরা শ্রেণী শিক্ষক যারা আছি তারা এটা ফিল আপ করে দেবো। আমাদের ইন নাম্বারটা আমরা এখানে এইভাবে বসাই দিতে পারি, না বসালে চলবে, এটা শ্রেণী শিক্ষক এটা ফিল আপ করে দেবেন। আচ্ছা, শিক্ষা প্রতিষ্ঠানের নাম। এখন আসি আমরা শিক্ষা প্রতিষ্ঠানের সম্পর্কে তথ্য এখানে ফিল আপ করবো। শিক্ষা প্রতিষ্ঠানের নাম তোমরা যারা মডার্ন স্কুলের সবাই তো কুমিল্লা মডার্ন হাই স্কুল লিখে দেবে। আমি আর সব কথা লেখার দরকার নেই, সময় মডার্ন হাই স্কুল, ঠিক আছে। আচ্ছা, শিক্ষা প্রতিষ্ঠানের ঠিকানা এখানে বিভাগ, জেলা, আমাদের সদর, আদর্শ সদর, সিটি কর্পোরেশন লিখে দেবে। এরপরে বর্তমানে অধ্যয়ন সম্পর্কিত তথ্য। আমরা এখন কোন শ্রেণীতে আছি? ষষ্ঠ শ্রেণীতে আছি। এখানে ষষ্ঠ শ্রেণী যারা ক্লাস 6, আমি সাধারণত মূলত আমি ক্লাস 6 আমার যারা আছেন স্টুডেন্ট আছে তাদের জন্যই এই ভিডিওটা তৈরি করতেছি। অন্য ক্লাসের শিক্ষার্থীরাও অবশ্যই একই রকমই হবে, কোনো এখানে খুব একটা পার্থক্য হবে না। তো আমি শ্রেণী ষষ্ঠ দিলাম। এখন শ্রেণীতে যে রোল নম্বরটা ছিল সেই রোল নম্বরটা আমরা এখানে বসাবো। 3টা ঘর যেহেতু আছে, আমরা বলছিলাম যে আমাদের আইডির শেষ 3টি ডিজিট এখানে বসাই দেবো। তানহা তাবাসসুমের শেষ ডিজিট হচ্ছে 163 এবং সে কোন শিফটে পড়াশোনা করতেছে? সে প্রভাতী শিফটে আছে, যেমন এই প্রভাতী আমরা টিক মার্ক দিয়ে দেবো। এবং এখানে যেহেতু ক্লাস 6-এর স্টুডেন্টদের কোনো গ্রুপ থাকে না, মানবিক বা বিজ্ঞানের কোনো বিষয় থাকে না, সুতরাং এখানে আর কোনো ফিল আপ করার দরকার নাই। এখন সেকশন প্রযোজ্য ক্ষেত্রে এখানে আমাদের ক্লাস কিন্তু সেকশন আছে। এই শাখা যদি হয় তো এই শাখা ভরাট করবে, অথবা ক লিখে দিবে, তাও লিখতে পারো, ক লিখতে পারো। যারা খ শাখায় আছে তারা খ লিখবে। এইভাবে তার শাখার যে শাখাটি আছে সেই শাখাটির নাম এখানে উল্লেখ করে দিতে পারো, উল্লেখ করে দিবে। এরপর বর্তমান প্রতিষ্ঠানে প্রথম ভর্তি শ্রেণী। তোমরা যে এই প্রতিষ্ঠানে যখন ভর্তি হয়েছো তো ক্লাস 6-এই ভর্তি হয়েছো, তো এখানে ষষ্ঠ শ্রেণী লিখে দিবে। এরপর রেজিস্ট্রেশন নাম্বার, যেহেতু এটা অষ্টম এবং অষ্টম থেকে দ্বাদশ পর্যন্ত শিক্ষার্থীদের জন্য উপযুক্ত, সেখানে আমাদের কোনো ক্লাস 6 স্টুডেন্টরা সেটা ভরাট করার কোনো প্রয়োজন নাই। ভার্সন, আমরা বাংলা ভার্সনে পড়াশোনা করি, এটাকে আমরা টিক মার্ক দিয়ে দেব। এরপরে উপবৃত্তি তুমি পাচ্ছ কি না? আমাদের মডার্ন স্কুলে যেহেতু কম্বাইন 2 শিফটের স্কুল এবং এখানে উপবৃত্তি সুযোগ থাকে না, এই জন্য না দিয়ে দেবো। মেধাবৃত্তি, যদি ক্লাস 5-এ তুমি বৃত্তি পেয়ে থাকো সেক্ষেত্রে তুমি হ্যাঁ দিবা, যদি না পেয়ে থাকো না দিবা। হ্যাঁ, এবং অন্যান্য বৃত্তি যদি থাকে, বেসরকারি কোনো বৃত্তি থাকে, সেক্ষেত্রে তোমরা হ্যাঁ অথবা না। যেটা ট্রান্সফার ইন, তুমি কি ট্রান্সফার হয়েছো? যারা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছো তারা এডমিশন হয়ে ভর্তি হয়েছো, তারা ট্রান্সফার ইন না, ঠিক আছে। তাহলে আমরা এখানে না ফিল আপ করবো, যেটা আমরা ট্রান্সফার কারা? যারা মনে করো স্কুলের মাঝামাঝি কোনো একটা পর্যায়ে, সাধারণত আমাদের স্কুলে আমরা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি নিয়ে থাকি। তো কোনো শিক্ষার্থী যদি তার বাবা ট্রান্সফার হওয়ার কারণে অষ্টম শ্রেণীতে অথবা সপ্তম শ্রেণীতে এসে ভর্তি হয়, তো সেক্ষেত্রে সে হ্যাঁ লিখবে যে সে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয় না, ট্রান্সফারের কারণে সে সপ্তম অথবা অষ্টম অথবা নবম শ্রেণীতে ভর্তি হয়েছে। তো এই জন্য আমরা যারা ষষ্ঠ শ্রেণীতে তোমরা ভর্তি, তারা এখানে না লিখবা যে তোমরা ট্রান্সফার ইন নয়। আর রিপিটার, এটা হচ্ছে কোনো শিক্ষার্থী একই ক্লাসে 2 বছর সে আছে কিনা, যদি সে 2 বছর থাকে তাইলে সে হ্যাঁ লিখবে। যদি সে মনে করো ক্লাস 6-এ 2 বছর, সেক্ষেত্রে সে হাতে টিক চিহ্ন দিবে। আর যদি সে না রিপিট করে নাই, সে ক্লাস 6-এই প্রথম, তো সে এখানে না টিক চিহ্ন দিবে। এরপরে চলে আসি পূর্ববর্তী শ্রেণী পরীক্ষার ফলাফল। এখন পূর্ববর্তী শ্রেণী হচ্ছে তোমাদের পঞ্চম শ্রেণী। তো পঞ্চম শ্রেণীতে তোমরা সমাপনী যে PEC যে পরীক্ষা ক্লাস 5-এ, সেটা গত বছর সম্ভবত হয়নি। তো সেটা না হইলে তো এখানে আর PEC দেওয়া লাগবে না। তোমাদের বার্ষিক পরীক্ষার যে ফলাফলটা সেটা এখানে উল্লেখ করবে। সেখানে তো ক্লাস পঞ্চম শ্রেণীর রোল নাম্বার লিখবে, শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখবে, শিক্ষা প্রতিষ্ঠানের এগুলো যদি তোমরা না পারো, না জানো, তো এগুলাকে ফিল আপ করার দরকার নেই, ঠিক আছে। এগুলার ইন নাম্বারটা প্রয়োজন যদি জানা থাকলে করবা, আর না জানা থাকলে ফিল আপ করার দরকার নেই। বোর্ড, হ্যাঁ, যেহেতু স্কুলের পরীক্ষা হলে সেখানে বোর্ডের প্রয়োজন নেই। আর যদি PEC হয় তাহলে অবশ্যই সেটা কুমিল্লা বোর্ড হিসেবে আমরা এখানে লিখে দেবো। GPA তুমি কত পাইছো সেটা লিখে দেবো, পরীক্ষার বছরটা এখানে উল্লেখ করে দেবো, বাস হয়ে গেল। এরপরে চলে আসি বিষয়ভিত্তিক ফলাফল। আমাদের
পূর্ববর্তী শ্রেণীর বিষয়ভিত্তিক ফলাফল আমরা যেহেতু পিএসসি যদি আমরা দিয়ে থাকি, তো পিএসসি টিক চিহ্ন দিয়ে আমরা এখানে ফলাফলগুলো লিখবো। তো আবশ্যিক বিষয়গুলো কি কি, যেমন বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বাংলাদেশের বিশ্ব পরিচয় ইত্যাদি আবশ্যিক বিষয়গুলো এখানে সবগুলো বিষয় লিখে দেবো। আর ঐচ্ছিক বিষয় সাধারণত ক্লাস 6-এর কোনো ঐচ্ছিক বিষয় এখানে নাই। যারা নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রী তারা সেখানে ঐচ্ছিক বিষয় এখানে লিখবে। তো বিষয়ের নাম লিখবে, লিখে তোমাদের প্রাপ্ত নম্বর কত ছিল এবং গ্রেড পয়েন্ট কত ছিল সেটা এখানে উল্লেখ করে দিবে। হ্যাঁ, এখন যেহেতু পিএসসি যদি না হয়ে থাকে গত বছর, সেক্ষেত্রে আমরা কি করব, তো আমরা সেখানে এই পিএসসিতে মানে পঞ্চম শ্রেণীর এইটাতে টিকমার্ক দিয়ে আমাদের এগুলা ভরাট করে দেব। আর এখানে উপস্থিতির সংখ্যা না, এটা তোমাদের কাজ না, এটা শ্রেণী শিক্ষক ডেভেলপ করবেন। এরপরে চলে আসি আমরা একদম শেষ পাতায়। এখানে কো কারিকুলার অ্যাক্টিভিটিস নিয়ে আলোচনা হয়েছে। যদি তুমি স্কুলের কোনো একটা কো কারিকুলার কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকো, যেমন স্কাউটে যদি থাকো স্কাউটে টিক চিহ্ন দিবে, যদি গার্লস গাইডে থাকো গার্লস গাইডে টিক চিহ্ন দিবে, বিএনসিস হইলে বিএনসিস, এইভাবে অনেক এখানে 24টা আইটেম আছে, সেগুলো দেখে 25টা আছে, এগুলো দেখে তোমরা টিকমার্ক করবে যেটাতে তুমি অংশগ্রহণ করেছো। এরপরে শখ, তোমার হবি কি, তোমার যে ধরনের হবি থাকে সেটা এখানে টিকমার্ক দিবে। সাপোজ কেউ যদি বই পড়া থাকে বই পড়া দিবে, আবার তার চিত্রাঙ্কনও আছে তো চিত্রাঙ্কনও সে টিক চিহ্ন দিবে। প্রযোজ্য ক্ষেত্রে এখানে শুধু একটাই দিতে হবে তা না, তোমার যেগুলো তোমার কাছে ভালো লাগে সেগুলাই তুমি কি করবা, টিক চিহ্ন দিয়ে দিবে। এরপরে চলে আসি সাহিত্য ও সংস্কৃতি। সাহিত্য ও সংস্কৃতিতে তুমি কোথায় কোথায় অংশগ্রহণ করেছো। তুমি তো নিজ শিক্ষা প্রতিষ্ঠানে অংশগ্রহণ করলে থাকলে সেখানে টিকমার্ক দেওয়া। যদি নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটু বের হয়ে আন্তঃশিক্ষা প্রতিষ্ঠান, আন্তঃশিক্ষা বলতে কুমিল্লা শহরের বিভিন্ন স্কুল মিলে যে আন্তঃশিক্ষা প্রতিষ্ঠান যে প্রতিযোগিতা হয়, সেক্ষেত্রে যদি অংশগ্রহণ করো তাহলে তুমি সেটাকে টিক চিহ্ন দেবে। যদি উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করো তো উপজেলা পর্যায়ে টিক চিহ্ন দিবে। যদি জেলা পর্যায়ে অংশগ্রহণ করো জেলা পর্যায়ে দিবে। বিভাগীয় পর্যায়ে হলে বিভাগীয়, জাতীয় পর্যায়ে যদি অংশগ্রহণ করো, তোমার কোনো অংশগ্রহণ থাকে সেখানে তুমি জাতীয় পর্যায়ে ঘরে টিক চিহ্ন দিবে। আর যদি আন্তর্জাতিক অঙ্গনে তুমি সাহিত্য এবং সংস্কৃতি বিষয়ে কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকো, সেক্ষেত্রে তুমি আন্তর্জাতিক ঘরে টিক মার্ক দিবে। এরপর আছে ক্রীড়া, মানে খেলাধুলার সাথে যদি সেম একই রকম নিজ শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা করেছো, তো এখানে যদি আন্তঃশিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা করেছো সেক্ষেত্রে তুমি এখানে টিক দিবে। আগের মতোই এখানে সৃজনশীল ও শুদ্ধাচার, এখানেও সেম নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যন্ত যদি তোমার কোনো অবদান থাকে, যেখানেই তোমার অবদান আছে বা কার্যক্রম অংশগ্রহণ আছে সেই ঘরটিতে তুমি টিক মার্ক দিবে। এরপর অর্জন বা পুরস্কার, তুমি কি কি অর্জন করেছো এবং পুরস্কার সনদ অর্জন সমূহ কোথায় কোথায় আছে সেক্ষেত্রে তুমি টিক মার এখানে দিবে। ক্রীড়া একই কথা, সৃজনশীল ও শুদ্ধাচার তাও একই কথা, যেখানে যেখানে তোমার পুরস্কার আছে সনদ আছে সেই ক্ষেত্রগুলোতে তুমি টিক মার্ক দেওয়া, না থাকলে কোনো টিক মার্ক দেওয়ার কোনো দরকার নাই। শিক্ষার্থীর ক্যাটাগরি, শিক্ষার্থী কি কর্মজীবী, ভূমিহীন, অভিভাবকের সন্তান, মুক্তিযোদ্ধা, পোষ্য মানে তোমার বাবা অথবা তোমার নানা অথবা তোমার দাদা, ওনারা যদি মুক্তিযোদ্ধা থাকেন সেক্ষেত্রে, অথবা অনাথ, যে অনাথ বলতে কি মানে কেউ নাই তার, আর এতিম যদি থাকে তো সেক্ষেত্রে সেই এই টিক মার্কগুলো দিবে। ঠিক আছে, ক্যাটাগরি অনুযায়ী। এরপরে আসো শিক্ষার্থীর স্বাক্ষর, তো তোমরা এখানে স্বাক্ষর দেবে, তোমাদের পুরো নামটা এখানে লিখে দিবে। হ্যাঁ, আমি সাপোজ কানহা তাবাসসুম লিখে দিলাম। ও তারিখটা যে তারিখে স্বাক্ষর হয়েছে সেই তারিখটা এখানে উল্লেখ করে দিবে। শ্রেণী শিক্ষক, এটা হচ্ছে শ্রেণী শিক্ষকটা, অর্থাৎ আমরা যারা শ্রেণী শিক্ষক আছি তারা এখানে স্বাক্ষর করবেন। এখানে ডেট, নাম, এনআইডি, মোবাইল নাম্বার উল্লেখ করবেন। এরপরে এখানে এই অংশটুকু আবার আমাদের প্রধান শিক্ষকের কাজ। যিনি আমাদের প্রধান শিক্ষক তিনি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে শ্রেণী শিক্ষকদেরকে ফোন করবে, মেসেজ করবে। তো আজকে ভিডিওটা লম্বা না করে এখানে শেষ করে দেওয়াটাই ভালো হবে। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর শেষ কথা যেটা আমি ক্লাস টিচারে তোমাদেরকে বলেছি সেটা হচ্ছে তোমরা প্রথমেই এই যে ফর্মটা আমরা তোমাদেরকে সরবরাহ করেছি সেটাতেই ফিল আপ করতে যাবো না, তোমরা ফটোকপি করবে। ফটোকপি করে প্রথমে ফটোকপিতে আগে এই তথ্যগুলো ভরাট করো, পরবর্তীতে ফটোকপি থেকে যখন ফাইনাল হয়ে যাবে সব ঠিকঠাক মতো বসিয়ে দিবে, তারপরে তোমরা ফাইনাল যে কপিটা, মূল যে কপিটা সেটাতে এই ফর্মটা ফিল আপ করবা। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।